প্রিয় ছোট ভাই ও বোনেরা, সাধারণ জ্ঞানের 30টা ক্লাস দিব। আজকে আছি 7 নাম্বার ক্লাসে। আজকের ক্লাসে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা এমসিকিউ তুমি পাবাই। সেটা হচ্ছে বাংলাদেশের উপজাতি। সো আমরা যদি একেবারে কিছু বেসিক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করি, তাহলে দেখব পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের প্রধান উৎসব হচ্ছে বৈশাখী। তাহলে বৈশাখী সম্পর্কে তুমি জেনে নাও। তারপর হচ্ছে পাঙ্গন উপজাতিদের ধর্ম হচ্ছে ইসলাম, অর্থাৎ যারা পাঙ্গন উপজাতি তারাই একমাত্র ইসলাম ধর্মাবলম্বী। রাখাইনরা সবচেয়ে বেশি বাস করে পটুয়াখালীতে। আমরা পটুয়াখালীর নাম শুনি, সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে রাখাইন বসবাস করে। বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, যার নাম হচ্ছে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি বিরিশিরি। বিরিশিরি 1977 সালে প্রতিষ্ঠিত হয় নেত্রকোনা জেলায়। তাহলে বিরিশিরি কোথায় অবস্থিত? নেত্রকোনা জেলায়। এটি সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বিরিশিরি কোথায় অবস্থিত, এর উত্তরে তুমি বলবা সোমেশ্বরী নদী। তাহলে এই জায়গায় আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে সোমেশ্বরী নদী। এই জিনিসটাকে তুমি মাথায় অবশ্যই রাখবা, ঠিক আছে? তারপরে পার্বত্য চট্টগ্রাম, দেখো পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 11টি। অর্থাৎ ওই সাইডটা তোমার চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ওই অঞ্চলের মধ্যে যে উপজাতিরা বাস করে তাদের সংখ্যা কিন্তু হচ্ছে 11টি। অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে 11টা জনগোষ্ঠী সেখানে বসবাস করে। তারপরে দেখো বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত এবং বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। অর্থাৎ চাকমারা সবচেয়ে বেশি শিক্ষিত এবং সংখ্যায় অনেক বেশি। তারপরে দেখো মণিপুরীদের পূর্বপুরুষের নাম হচ্ছে মাইতে। অর্থাৎ আমরা সিলেট অঞ্চলে অনেক মণিপুরীদের দেখে থাকি এবং এদের পূর্বপুরুষের নাম হচ্ছে মাইতে। মণিপুরী নৃত্য সিলেট অঞ্চলে। হুদুমা নাচ প্রচলিত হচ্ছে রাজবংশী উপজাতিদের মধ্যে। বাংলাদেশে বাস করে না এমন উপজাতি হচ্ছে মাউরি, মুর, এগুলো হচ্ছে আফ্রিকা, নিউজিল্যান্ড এদের উপবাসী বা এদের হচ্ছে উপজাতিরা, ঠিক আছে? যে জুলু, আফ্রিকান, নিগ্রো, দ্রাবিড়, নাগা, পিগমি, কুলু, কুদ্রি, আফ্রিদি, তারপর টুডো, শেরপা প্রভৃতি। তার মানে এই উপজাতিগুলোর নাম মনে রাখবা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। অর্থাৎ এই উপজাতিরা বাংলাদেশে বাস করে না, এদেরকে বলা হয় যে বিদেশি উপজাতি, অর্থাৎ অন্যান্য আফ্রিকান উপজাতি এই টাইপের। তারপর বণিকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন জোয়ান বক্স খা, ঠিক আছে? সো তারপরে দেখো উপজাতিদের জীবনধারা নিয়ে সর্বাধিক বই লেখেন আব্দুস সাত্তার, যার মধ্যে দেখবা যে আরণ্য জনপদে ও আরণ্য সাংস্কৃতিক। জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট। আমরা জুম চাষ সম্পর্কে জানি, কিন্তু এর বিকল্প হিসাবে আমরা সল্ট এই জিনিসটাকে আজকে শিখে নিলাম। তারপর দেখো সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855 থেকে 56 সালে। তারপর দেখো আরাং চেং বা রাজ উৎসব খুমিদের সবচেয়ে বড় উৎসব। শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা হচ্ছে মানবেন্দ্র লারমা, আর বর্তমানে আছেন সন্তু লারমা। দেশের একমাত্র উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ইউকে চিং মার্মা। এইটা মাথায় রাখবা ব্রো, এটা থেকে প্রশ্ন আসে গো। দেখো ইউকে চিং মার্মা, ইউকে চিং মার্মা হচ্ছে দেশের একমাত্র, তিনি সিঙ্গেল পারসন যে উপজাতিদের মধ্যে মুক্তিযুদ্ধের মধ্যে খেতাবপ্রাপ্ত ছিলেন। তার বিক্রম উপাধিতে ভূষিত, অর্থাৎ ইউকে চিং মার্মা ছিলেন বীর বিক্রম। পার্বত্য চট্টগ্রামের সার্কেল ছিল 3টি, চাকমা, মং এবং বোমাং সার্কেল, ঠিক আছে? আমরা যদি আমাদের কোর্স নিয়ে একটু কথা বলি, আমাদের কোর্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির। এইটা নিয়ে কথা বলে আমরা ক্লাসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যারা মানবিক থেকে পরীক্ষা দিবা এবং বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, তারা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। কোর্সের ক্লাস শুরু হয়ে গিয়েছে, গতকাল প্রথম ক্লাস ছিল 1 জানুয়ারি। আজকে আর বি ইউনিটের কোনো ক্লাস নেই, 3 তারিখ আবার ক্লাস আছে। সো যারা ভর্তি হও নেই, এখন যদি ভর্তি হও তাহলে আগের ক্লাসটা দেখে নিতে পারবা। ক্লাস শেষে আমরা লেকচার শিট দিয়েছি, প্র্যাকটিসের জন্য দিয়েছি প্র্যাকটিস শিট। স্টুডেন্টদের সাথে জিজ্ঞেস করে দেখো প্রথম ক্লাস কেমন ছিল, এবং যারা আমার স্টুডেন্ট আছো প্রথম ক্লাসটা করেছো, কমেন্টে একটু ফিডব্যাক দিও তো আমাদের প্রথম ক্লাস এবং লেকচার শিট এবং আমাদের প্র্যাকটিস শিটটা কেমন ছিল। এবং কোর্স ফি নিচ্ছি 3000 টাকা। কোর্স শেষে 20টা মডেল টেস্ট পাবা, ফাইনাল মডেল টেস্ট ঢাবির প্রশ্নের আলোকে।
এবং এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো, কিংবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, যেখানে বাংলার 20টি ক্লাস, ইংরেজির 20টি ক্লাস, সাধারণ জ্ঞানের 20টি ক্লাস নিয়ে তোমার সম্পূর্ণ ভর্তি প্রস্তুতি গুছিয়ে দেওয়া হবে। সো তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো, ভর্তি কিন্তু চলমান আছে, যে কেউ চাইলে ভর্তি হতে পারবে। আগের ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, কোনো প্রবলেম হলে ডিরেক্ট আমাকে কল দিবে, এগুলো আমারই নাম্বার। তারপরে দেখো, কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনা? তাহলে বিরিশিরি অবস্থিত নেত্রকোনা, আর নেত্রকোনার মধ্যে কিন্তু অবস্থিত গারোরা, অর্থাৎ গারো উপজাতি কিন্তু ময়মনসিংহ নেত্রকোনা অবস্থিত। কারণ আমরা জানি গারো পাহাড়, এই গারো পাহাড়ের নামই হচ্ছে তোমার এই গারো উপজাতি থেকে। আর এই গারো পাহাড় উপস্থিত হচ্ছে তোমার ময়মনসিংহ, এবং তুমি জানবা যে ময়মনসিংহ এবং নেত্রকোনা কাছাকাছি। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে গারো। কি হবে? গারো। পরেরটা দেখো, বাংলাদেশের কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক? গারো। আমরা জানি গারো ও সাঁওতাল, গারো ও সাঁওতাল না, গারো ও খাসিয়া, মানে খাসিয়া হবে তোমার হচ্ছে গারো ও খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক। এটাকে মনে রাখবা কিভাবে? গুখরা। কি? গুখরা। দেখো আজকের পরে আর বলবা না যে তুমি গারো আর খাসিয়া এরা হচ্ছে মাতৃতান্ত্রিক। গুখরা, গুখরা, গুখরা। সো গুখরা মানে হচ্ছে মাতৃতান্ত্রিক, গারো আর খাসিয়া। সো সঠিক উত্তর হয়ে গেল। তারপরে দেখো, কোন উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী ধর্ম ইসলাম? তো আমরা পড়েছি পাঙ্গনরা ইসলাম ধর্মাবলম্বী, এবং আমার বাসা মৌলভীবাজারে কিন্তু পাঙ্গনদের পাওয়া যায়। তারপরে দেখো, বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম বলেছিলাম মাউরি, কারণ গারো বাংলাদেশে আছে, হাজংও আছে, সাঁওতালও আছে। ঠিক আছে। তারপর আমরা যদি দেখি চাকমা উপজাতি বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি। চাকমা সমাজ কিন্তু আবার পিতৃতান্ত্রিক। চাকমা সমাজে পাড়া বা এলাকা আদাম নামে পরিচিত। আদামের প্রধানকে বলা হয় আবার কারবারি। চাকমা জনগোষ্ঠীর গ্রামকে বলা হয় মৌজা। চাকমাদের মৌজার চেয়ে প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমা জনগোষ্ঠী জীবিকা নির্বাহের জন্য জুম চাষ করেন। চাকমারা বিজু উৎসব পালন করে 3 দিন ব্যাপী। কয়দিন? 3 দিন কিন্তু বিজু উৎসব পালন করেন। তার মধ্যে বিজু উৎসবের পর্ব 3টি, ফুল বিজু, মূল বিজু আর হচ্ছে নৌবছর বিজু। ঠিক আছে। সো কঠিন চিবরদান হলো, দেখো কঠিন চিবরদান, এটা কিন্তু পরীক্ষায় আসে, কার? চাকমা বা চাংমা ভাষা নামে পরিচিত। তারপরে দেখো, চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোন জেলায়? অর্থাৎ চাকমা জনগোষ্ঠী কোন জেলায় সবচেয়ে বেশি বাস করে? উত্তর হচ্ছে রাঙামাটিতে। অর্থাৎ রাঙামাটি যে জায়গাটা আছে, সেই রাঙামাটি জেলার মধ্যে সবচেয়ে বেশি চাকমা পাওয়া যায়। এবং যারা কাপ্তাই ঘুরতে যায়, তারা ওই কাপ্তাই গেলে অনেক রাঙামাটি, মানে কাপ্তাই তো রাঙামাটির মধ্যে, ওই কাপ্তাইয়ের মধ্যে অনেক বেশি পরিমাণে আমরা কিন্তু চাকমা দেখতে পাই। তারপর হচ্ছে চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি? চাকমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে বিজু, এটা আমরা জানি, যেটা আমরা একটু আগে বলেছি যে 3 দিন ব্যাপী হয়। তারপর হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? অবশ্যই চাকমাদের, যেহেতু চাকমা নিয়ে কথা বলছি। সো ফাল্গুনী পূর্ণিমাকে তারা অনেক বেশি প্রায়োরিটি দেয়। গারো উপজাতি নিয়ে যদি কথা বলি, গারোরা নিজেদেরকে মানে পাহাড়ের মানুষ বা মান্দি বা আচিক মান্দি নামে পরিচিত দেয়। মানে গারোরা নিজেদেরকে পাহাড়ের মানুষ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গারো বা মান্দিদের আদি ধর্মের নাম সাংসারে। খুবই গুরুত্বপূর্ণ রে ভাই। তারপর দেখো, গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক দকমান্দা ও দকশারি। তাহলে দকমান্দা ও দকশারি বা দকাশারি। মান্দি পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে গান্দ। তারপর হচ্ছে গারোদের ভাষা হলো খাসি ভাষা। ঠিক আছে। সো এটা তুমি দেখলাম। এখন যদি আমরা একটু গারো উপজাতি নিয়ে কথা বলি, গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। আমরা একটু আগে বলেছি যে ময়মনসিংহ নেত্রকোনায় বসবাস করে। ওয়াঙ্গালা কাদের উৎসব? গারোদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা, আর চাকমাদের ছিল বিজু। তারপরে দেখো, ওয়াঙ্গালা উৎসব উদযাপন করে কারা? গারোরা। তারপর মাতৃসূত্রীয় পরিবারের ব্যবস্থা হচ্ছে গারো ও খাসিয়া। আমি একটু আগে বলেছিলাম গুখরা, এই দেখো গু, এই যে খ রা, তার মানে কি? গুখরা মানে গারো ও খাসিয়া। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। এই কন্টেন্টগুলো মাথায় রাখলে ভর্তি প্রস্তুতি আরও গুছানো হবে। উপজাতি নিয়ে আরও কন্টেন্ট আছে। ক্লাসটা বেশি বড় হবে দেখে আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করলাম না। বাট ছোটো ভাই ছোটো বোনকে বলবো, তুমি এখনও আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে না থাকলে সুন্দর করে গুছিয়ে নিজেকে তৈরি করো। ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এইটা তো 7 নম্বর ক্লাস, আরও 23টা ক্লাস বাকি। আসসালামু আলাইকুম।